আজ 18ই জুন 2026। আমার নাম শুভদীপ ব্যানার্জি। আমি রয়েছি সল্টলেক সেক্টর 5-এর খুব কাছে। আমার সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি। আমরা কথা বলবো মোদী সরকারের 12 বছর এবং সেই সময় দেশের ডিফেন্স এবং ইন্টারনাল সিকিউরিটির বিষয়ে। শুভাশিস দা, আপনার কাছে যেটা আমার প্রথম প্রশ্ন, ডিফেন্স এমন একটা জিনিস যেটা একটা দেশের মাস্ট হ্যাভ। উই ক্যান নট ডু এনিথিং আদার দ্যান হ্যাভিং গুড ডিফেন্স। তো আমার আপনাকে যেটা প্রশ্ন, একটা 12 বছর ধরে সরকার যে 3টে টার্মের ম্যান্ডেট নিয়ে এসেছে, 2টো টার্মে ফুল মেজরিটি, একটা টার্মে কোয়ালিশন গভর্নমেন্ট, আপনার কি মনে হয় এই 12টা বছরে দেশের ডিফেন্স সিনারিওটা কিভাবে বদলালো? দেখুন, প্রথম একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো ডিফেন্স যেমন ইম্পর্ট্যান্ট, একটা সাউন্ড ডিফেন্স পলিসি একটা নেশনকে ড্রাইভ করে। নীতি বা পলিসি যদি স্ট্রং না হয়, কোনো দেশের ডিফেন্স বা অপারেশনাল প্রেজেন্সটা অতটা পাওয়ারফুল হতে পারবে না। তো সেক্ষেত্রে ডিফেন্স পলিসি ভারতের একরকম ছিল আর একরকম হয়েছে সেটা নয়। ভারতের ডিফেন্স পলিসি মোরলেস সেমই আছে, কিন্তু তার যে অপারেশনাল স্টেটাস বা সেটাকে প্রয়োগ করার যে পদ্ধতি, সেটার মধ্যে প্রচুর রকম বদল এসছে। এই এক্সিকিউশন মেথোডোলজিগুলো কিছুটা হলেও আমি তার শ্রেয় দেব আজকের ডেটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার এনএসএকে। দ্বিতীয়, এবং মিনিস্টার অফ ডিফেন্স তো অফকোর্স গোজ উইদাউট সেইং। এখানে একটা কথা বলাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো ভারতবর্ষ ডিফেন্সিভ অফেন্স বা অফেন্সিভ ডিফেন্স, এই ধরনের প্রচুর টার্মিনোলজির মধ্যে ডিফেন্সিভ অফেন্সটাকেই বরাবর মনে করেছে যে খুব ভালো একটা পলিসি। বাট একটা কথা ভারতবর্ষ প্রথমবারের জন্য গোটা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে যে তাদের রিট্যালিয়েশন লিডার, যেটাকে আমরা বলি, যেটা অপারেশন সিন্দুরের সময় আমরা দেখলাম, সেই অপারেশন সিন্দুরের যে আমরা অপারেশনাল লিডার দেখলাম, যেটা আমরা রিট্যালিয়েশন লিডার দেখলাম, সেটা থেকে প্রমাণ করে যে ভারত এখন শুধুমাত্র অ্যাটাক করবে তা নয়, যদি তাকে অ্যাটাক করা হয় শুধুমাত্র রিট্যালিয়েট করবে তা নয়, সেই রিট্যালিয়েশনটা সময়ে সময়ে আরও হার্ড হবে, আরও হার্ডার হবে, এবং সেটা এতটাও বড় হয়ে যেতে পারে যেটা অ্যাটাকের সাথে যার কোনো কাইনেটিক ভলিউমের কম্প্যারিজন করা যাবে না। আপনি আমার 10জন সৈন্যকে শহীদ করলেন, আমি তার এগেনস্টে আপনার 2টো ব্যাটালিয়ন উড়িয়ে দিলাম। নাও এই লেডার কনসেপ্টটা নট নেসেসারিলি দুজনের মধ্যে সেম হবে, বাট এটা বুঝতে হবে খুব ইম্পর্ট্যান্টভাবে যে এটা করার জন্যে লাগে সাহস, এটা করার জন্যে লাগে দৃঢ়তা। সেইটা কিন্তু ভারতবর্ষ অর্জন করেছে, এবং সেই অর্জন করার পিছনে একটা বড় দায়িত্ব থাকে তো ভারতের পলিটিশিয়ানসদের কাছে, যারা মিনিস্ট্রিটা সামলেছে। সেটা রাজনাথ সিংজির সময় মিনিস্ট্রি অফ ডিফেন্সই বলুন, বা আপনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলুন, বা এনএসএ বলুন, বা প্রাইম মিনিস্টার বলুন, সেই সাহসটা দিয়েছে, সেই সাপোর্টটা দিয়েছে, তার জন্যই হয়েছে। আপনি অপারেশন সিঁদুরের কথা বললেন। 2016 সালে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তারপরে 2019-এ বালাকোট অ্যাটাক। আমি অ্যাজ এ হোল যদি গোটা সিনারিওটাকে কনসিডার করে বলি, 2016, 2019, 2025 টোটাল ট্রানজিশনটা কিরমভাবে দেখলেন? দেখুন, ডিফেন্সে না একটা জিনিস বুঝতে হবে, ডিফেন্সে কোনো কমন থিওরি বলে কিছু হয় না, যে আমি ভাতের পরে ডালি খাবো, ডালের পরে তরকারি খাবো, এরকম কোনো কনসেপ্ট হয় না। প্লে অ্যাকর্ডিং টু দ্য রিদম। অপারেশন সিন্দুর একটা রিটেলিয়েশন প্রসেস। অপারেশন সিন্দুরের আগে যেগুলো হয়েছে, সেটা বালাকোট অ্যাটাক বলুন, বা আপনি সার্জিক্যাল স্ট্রাইক বলুন, সার্জিক্যাল স্ট্রাইক একটি অত্যন্ত টেকনিক্যাল মেথোডোলজি, যেটা কোনো মতেই সেই রাত্রে প্রথমবার হয়েছে এরকম নয়। সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে একটা রিপিটেটিভ মেথড, যেটা বহুদিন ধরে অ্যাচিভ করা হয়, বহুদিন ভারতবর্ষ অ্যাচিভ করেছে। এবার কথাটা হচ্ছে, যেহেতু সেই সময় দেশের একটা ডিম্যান্ড ছিল যে কিছু একটা করা প্রয়োজনীয়তা হয়েছে, এত বড় একটা টেরার অ্যাটাক হচ্ছে, এটাকে একটা রিট্যালিয়েট করার দরকার আছে, উই নিড টু আনসার গোছে, সার্জিক্যাল স্ট্রাইকের সেই গোটা অপারেশনটাকে মার্কেট করা হয়েছিল, মানে লোকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি আমি যখন ইন্টারভিউটা করছি, ভারতের সৈন্যবাহিনী কোথায় কি স্ট্রাইক করছে, ভারতের সৈন্যবাহিনী কোথায় কি তাদের অপারেশন চালাচ্ছে, সেটা তো আমরা জানি না। কিন্তু যদি তার মধ্যে থেকে একটা অপারেশন রেলেভেন্স টু দ্য সিনারিও দেখে ওটাকে মার্কেট করা হয়, দেন ইট বিকামস ইম্পর্টেন্ট।
অপারেশন সিন্দুরের ক্ষেত্রেও তাই, অপারেশন আপনি সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রেও তাই, কিংবা তারপরেও যদি আপনি বিভিন্ন রকম অপশনসগুলো দেখেন, তাহলে এটুকুনি বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সৈন্যবাহিনী রেজিস্ট করবে তা নয়, যেটা আমি আগের প্রশ্নের উত্তরেও বললাম, উইল স্ট্রাইক ব্যাক হার্ডার, উইল স্ট্রাইক ব্যাক উইথ প্রিসিশন অ্যাটাকের প্রসেসটা কিন্তু ভীষণভাবে বুঝতে হবে। আমরা এর আগে যা যা অ্যাটাক করি বা যে কোনো সময় যা যা অ্যাটাক করি, সেই অ্যাটাকে একটা দায়িত্বপূর্ণ মনোভাব আমাদের প্রকাশ পায়, এবং যে কোনো কান্ট্রির ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভাবধারা। এবং এই যে দায়িত্বপূর্ণ অ্যাটাকটা করছে, সাথে যেটা ইজ ইন দ্য প্রসেস অফ রিটেলিয়েশন, তারপরে ব্রেক থ্রু করছে, রেজাল্ট পাচ্ছে, এবং সিভিলিয়ান থেকে শুরু করে ফোর্স পর্যন্ত এভরিবডি ইজ হ্যাপি উইথ ইট। এইটা কিন্তু একটা মিলিটারি আর্কাইভ, এটা কিন্তু একটা থিওরি অফ ওয়ার বা থিওরি অফ কনফ্লিক্ট, থিওরি অফ রিটেলিয়েশন, যাই নাম দিন না কেন, এটা কিন্তু একটা পড়াশুনোর বিষয়। এবং এটা আজকে যেটা করছে ভারত, এবং করে দেখিয়ে দিচ্ছে যে হাউ পাওয়ারফুল থিংস ক্যান বি মুভড ইনটু। তো অবভিয়াসলি এটা সাকসেস, অবভিয়াসলি এটা একটা এই সাহসটা জোগানোর জন্য তো একটা ভীষণ দরকারি বিষয় হচ্ছে আপনার গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া তো এটা করা যায় না, সেটা করছি। এই যে পিপলস কনফিডেন্স, মানে আগেও সার্জিক্যাল স্ট্রাইক বহুবার হয়েছে, ওয়াইল উই আর টকিং এখনো হয়তো বহু জায়গায় এমন কিছু পদক্ষেপ করা হচ্ছে যেগুলো সার্জিক্যাল স্ট্রাইকের থেকে কোনো অংশে কম নয়, ভবিষ্যতেও এমন হবে। কিন্তু এই যে দেশের মানুষকে পুরো ব্যাপারটা জানিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা, ডিফেন্সের ক্ষেত্রেও যে অ্যাকাউন্টেবিলিটি হতে পারে, এটা এই সরকারের আপনি কি একটা স্যালিয়েন্ট ফিচার হিসেবে বলবেন? শুধু স্যালিয়েন্ট ফিচার বলে খুব কম বলবো, এটা আমি বলবো ইটস এ মাচ রিকোয়ার্ড স্ট্যান্ড। এটার কারণটা হচ্ছে ভারত বিভিন্ন ক্ষেত্রে নিজের স্টান্স বদলেছে, যেটা আমরা হয়তো আগামী দিনে আরও বদলাতে দেখব। কিন্তু এই যে অ্যাকাউন্টেবিলিটি যেটা আপনি বললেন, বা এটা যদি আপনি ভাবেন যে আমরা প্রপার এবং মাচ নিডেড ইনফরমেশনটা মানুষ অবধি পৌঁছে দিতে পারবো, সেই সাহস বা সেই কি বলবো পরিকাঠামোটা তৈরি করার যে মানসিকতাটা, এইটা যদি একটা গভর্নমেন্ট দেখায়, ইট ইজ এ কল ফর ট্রান্সপারেন্সি। যতটা দেখানো যায়, যতটা বলা যায়, সেটা যদি মানুষ পৌঁছে দেয় সবার কাছে, এটা সামথিং যেটা ইজ মাচ নিডেড। এবং এটা যখন করছে, এটাকে সাধুবাদ জানানোটা উচিত, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে ইনফরমেশন ওয়ারফেয়ার বা মিথ্যে একটা স্টোরিকে মানুষ অবধি পৌঁছে দেওয়া, এটা কোনো মানে খুব একটা কঠিন বিষয় নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি একটা মাচ হেভিলি ইলেক্টেড গভর্নমেন্টকে দেখা যায় যে তারা ট্রান্সপারেন্সিকে জোর দিচ্ছে, ট্রান্সপারেন্সির উপরে আপনার হাত শক্ত করছে, সেটা বলাই বাহুল্য যে এটা নিশ্চয়ই সেরকমই কিছু একটা ব্যাপার। আপনি বললেন যে বিভিন্ন রকমভাবে ডিফেন্সের থিওরিটিক্যালি সরকার নিজের স্টান্স বদলাচ্ছে। আমরা ভেরি রিসেন্ট জানতে পেরেছি যে আমাদের বিভিন্ন যে সমস্ত অপারেশনাল মিসাইলগুলো আছে, তার মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড আমরা মাউন্ট করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাকে আমরা ওয়ার প্রিপেয়ার্ডনেস বা ওয়ার রেডিনেসের একটা পার্ট হিসেবে দেখতে পারি। ভারতের বহুদিনের পলিসি ছিল নো ফার্স্ট ইউজ, যেটার সঙ্গে ভারত এখনও আছে। কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার এই যে একটা মেন্টালিটি, এটা ভারতের কাছে নতুন, কি বলবেন? দেখুন, আমি যদি জিমে যাই, আমি টাইট জামা কাপড় পরবো, আমি মাসেল দেখাবো, আমার মাসেল আছে, মাসেল দেখাবো। আমি পাড়ার ভালো ছেলে মানে আমি তো টাইট জামা কাপড় পরতে পারবো না এরকম নয়, তো আমি পরতে পারবো। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে একটা জিনিস, যে কথাটা অ্যাকচুয়ালি অপারেশনাল রেডিনেস, ওয়ার রেডিনেস না। ওয়াই শুড দেয়ার বি এ ডিসকাশন অ্যাবাউট ওয়ার অলওয়েজ? ওয়ার রেডিনেস না, অপারেশনাল রেডিনেস। অপারেশনাল রেডিনেসটা তো থাকা একটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। একটা দেশ, সেই দেশের নিজস্ব সামরিক পরিকাঠামো, সেই দেশের নিজস্ব সামরিক পরিকাঠামো যদি আমি আরও পাওয়ারফুল, আরও স্ট্রং, আরও ইন্টারকানেক্টেড করি, এতে অসুবিধা কী আছে? এতে তো কোনো অসুবিধার বিষয় নেই, এতে তো কোনো ভাবারও বিষয় নেই যে এটা কোনো ভুল হচ্ছে, কিছু হচ্ছে না।
আমার ওয়ারহেডস আছে, আমি ওয়ারহেডস লোড করলাম, কিছু ওয়ারহেডস লোড করে রাখলাম, কিছু ওয়ারহেডসকে আমি অপারেশনাল টেস্টিংয়ের জন্য ব্যবহার করতে পারি, কিছু ওয়ারহেডসকে আমরা ইন্টারকানেক্টিভিটির জন্য ব্যবহার করতে পারি, কিছু ওয়ারহেডসকে আমরা সফট মেসেজিং ডিভাইস হিসাবে ব্যবহার করতে পারি। তো আমি যদি সেই স্টান্সটা নিই, সেই স্টান্সের অবাক হওয়ার তো কোনো কারণই নেই, কোনো কারণ দেখানোর ব্যাপার নেই। আমি সবসময় ভালো সেজে ছেলে সেজে থাকবো, আমি সবসময় জিনিসপত্র অ্যাবজর্ভ করব, আমি সবসময় লোকজন আমাকে বলে দেবে যে হাউ টু শো ইউর মাসেলস, সেটা তো হতে পারে না। ভারতবর্ষ এবং ভারতবর্ষের গভর্নমেন্ট একটা স্টেটাস খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছে যে সারাক্ষণ না গাইডলাইন্সে চলার মতো ইচ্ছা শক্তি, সারাক্ষণ গাইডলাইন্সে চলার মতো মানসিকতা ভারতবর্ষ হারিয়েছে। ভারতবর্ষ ইজ এ সেলফ ড্রিভেন নেশন, নিজের মতো করে নিজের সিদ্ধারা শক্ত করছে, সেখানে কে কি বললো না বললো তো কি যায় আসে, কি গেল এলো। ইন্ডিয়া স্ট্যান্ডকে ডিফাইন করার জন্যে আমার কোনো দেশের ন্যারেটিভের উপরে জোর দেওয়ার তো প্রয়োজন নেই। আমার দেশ আমার দেশের মতো স্ট্যান্স নেবে, সেই স্ট্যান্সটা কারো পছন্দ হলে ভালো, না পছন্দ হলে তাদের ব্যাপার। আমরা স্বাধীনতার পর থেকে একটা জিনিস লক্ষ্য করতাম, বিশেষ করে এটা চায়নার সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেখানে আমাদের সঙ্গে চায়নার বর্ডার রয়েছে, বিশেষ করে আমাদের ভারতের উত্তর পূর্ব দিক এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গায় বহুদিনের একটা নীতি ছিল যে এই সমস্ত জায়গায় আমরা টেকনিক্যালি কিছুটা পিছিয়ে থাকবো, রাস্তাঘাট অতটা ইমপ্রুভ হবে না, যাতে যদি কখনো আক্রমণের মুখে পড়তে হয় তাহলে যেন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সুবিধা কোনো রকমভাবে প্রতিপক্ষ না পায়। সেই জায়গাতেও একটা পরিবর্তন এসেছে, এখন প্রচুর রাস্তা তৈরি হচ্ছে এবং বিশেষ করে বর্ডার রোড অর্গানাইজেশন একটা কমেন্ডেবল কাজ করছে, বিভিন্ন রকমভাবে কিলোমিটারের পর কিলোমিটার দুর্গম এলাকায় রাস্তা তৈরি হচ্ছে। এই জিনিসটাকে কিভাবে দেখেন? চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক গালওয়ান ইনসিডেন্টের পরে বিশেষ করে, এখন আমাদের এই যে সামরিক শক্তির দিকে জোর দেওয়া বা ভারতের এই যে রিডিফাইন্ড ডিফেন্স স্ট্র্যাটেজি, এটাকে চায়না কিভাবে দেখছে বা চায়নার এফেক্টটা সেটাকে ভারত কিভাবে অ্যাবজর্ব করছে? দেখুন, একটা পাওয়ার হিসেবে আপনি তখনই কনসিডার্ড হবেন বা গ্রো করবেন যদি আপনি আপনার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট বা সভারেন মাইন্ডসেটকে প্রশ্রয় দিতে পারেন। আমি যদি সারাক্ষণ ধরে এটাই ভাবি অন্য লোক কী ভাবছে, আমি কেন এই জামা কাপড় পরলাম, অন্য লোক কী ভাবছে আমার গাড়িটা ছোটো না বড়, তাহলে তো আমি সারা জীবনে কোনো দিন আমার স্টেটাসটাকে অ্যাকনলেজ করতে পারবো। সুতরাং দেখুন, চায়না ভারতবর্ষের একটি অত্যন্ত ফেভারেবল অ্যালাই অ্যাট দিস পয়েন্ট অফ। চায়নার সাথে আমাদের জিওগ্রাফিক প্রচুর প্রবলেম আছে, আমাদের চায়নার সাথে প্রচুর শেয়ার টেরেন আছে, তার জন্য চায়না আর ইন্ডিয়ার মধ্যে একটা সেকশন অফ কনফ্লিক্ট আছে, এটা বাস্তব কথা। কিন্তু এটাও বাস্তব কথা, আন্তর্জাতিক সম্পর্কে কোনো বন্ধু বা কোনো শত্রুর কোনো ডাইরেক্ট কনসেপ্ট হয় না। আন্তর্জাতিক সম্পর্কে সব থেকে মূল ভাবধারাটা হচ্ছে অ্যালাইনমেন্ট, নন অ্যালাইনমেন্ট। ইভেন আপনি যদি বাই প্রফেশনাল ভোকাবুলারি যান, তাহলে কিন্তু পাকিস্তান ইজ নট ভারতবর্ষের এনিমি নেশন, নট সো ফ্রেন্ডলি নেশন, নট আ ফ্রেন্ডলি নেশন, দ্যাট ক্যান বি এ স্টেটাস। মানে এটা কোনোদিনই হওয়া সম্ভব নয় যে আমি বারংবার এটা বোঝাবার চেষ্টা করব যে আমরা কেন কোনো স্টান্স নিচ্ছি। আমরা যখন কোনো প্রো চায়না স্টান্স নিচ্ছি, আমরা চায়নার সাথে সেটা নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো এগেনস্ট চায়না স্টান্স নিচ্ছি, সেটা অবভিয়াসলি টেবিলে কথা হবে, তারপরে তার ভাব বিবেচনা হবে, যেমন গালওয়ান ইনসিডেন্ট আপনি বললেন। কিন্তু আমরা যদি কোনো আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টান্স নিই, তাতে অন্য দেশ যদি মনে করে যে সেটা শুধু তাদেরকে কোনো একটা বার্তা দেওয়ার জন্য, সেটা তাদের মেন্টাল কনস্পিরেসির ব্যাপার, সেটা তাদের মেন্টাল ব্লকেডের বিষয়, এবং সেটার জন্য তারা যদি ভয় পায়, সেটা ভারতবর্ষ কি করবে। মানে এটা তো বলতে গেলে সেই সিনেমার লাইন নিয়ে বলতে হয়, তো কবি কবি ডর আচ্ছা হ্যায়। রাইট। ভারতের এখন ডিফেন্স রিসার্চে একটা, আমি বলবো, উন্নতির দিক এসছে, একটা জোয়ার এসেছে, বিভিন্ন রকমভাবে ডিফেন্স টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে। এর মধ্যে একটা কমেন্ডেবল রোল প্লে করছে ডিআরডিও অ্যাজ অলওয়েজ। সেই দিক থেকে এখন যে আমরা আস্তে আস্তে অগ্নি 6, ICBM, এই সমস্ত টেকনোলজির দিকে যাচ্ছি, বা আমাদের এই যে মেরাটে
মোদী সরকার আসার পরে এবং বিশেষ করে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার আসার পরে, বিজেপি সরকার আসার পরে একটা AK-47 একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, যেখানে আমাদের ইন হাউস ইন্ডিভিজুয়াল ওয়েপন্স তৈরি হচ্ছে। এই জিনিসটাকে কিভাবে দেখছেন? দেখুন, সায়েন্স হচ্ছে একটি চির গতিময় বিষয়। সায়েন্স কোনোদিন দাঁড়িয়ে থাকে না, সায়েন্স দাঁড়িয়ে থাকা উচিত না। সেখানে যখন বিজ্ঞান এগোচ্ছে, ভারতীয় বিজ্ঞানীরা দিনের পর দিন গোটা পৃথিবীর অগ্রসরে তারা কমিট করেছে এবং তারা সেখানে নিজের ভ্যালু এডিশন করেছে। আজকে ভারতবর্ষ সেলফ রিলায়েন্স পলিসির দিকে এগোচ্ছে। গতদিন G7 মঞ্চ থেকেও ভারতবর্ষ সেলফ রিলায়েন্সের কথা বলেছে। সুতরাং ভারতবর্ষের এই যে থিওরি অফ সেলফ রিলায়েন্স, যেটা এই থিওরি অফ সেলফ রিলায়েন্সটা ভারতবর্ষের তো কোনো মানে লো মডিউল মাইন্ডসেট নয়, এটা হাই মডিউল মাইন্ডসেট। সেলফ রিলায়েন্সের মধ্যে যেমন ম্যানুফ্যাকচারিং সাপোর্ট লাগে, তেমনি সাপ্লাই চেন সাপোর্ট লাগে, তেমনি সার্ভিস সাপোর্ট লাগে। তো সেইগুলো যখন ভারতবর্ষ কনসেন্ট্রেট করছে এত কিছু তাদের উপরে, সুতরাং এটা বোঝাই বাহুল্য আজকের ডেটে দাঁড়িয়ে যে ভারতবর্ষ আগামী দিনে কি করতে চলেছে বা কি চাইছে। আর বিগার গ্লোবাল গোল হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় আইডিওলজি। আর বিগার অ্যান্ড ফেভারেবল অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের আগামী দিনের লুকআউট। সেখানে আমাদেরকে সেভাবেই আমরা নিজেদেরকে সাজাবো, সেভাবেই আমরা সাজিয়ে এগিয়ে নিয়ে যাব। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার দিকটাও বহুবার স্বাধীনতার পরবর্তীকালে বিঘ্নিত হয়েছে। তার মধ্যে অন্যতম বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের দেশের উত্তর পূর্ব দিকে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি, এবং সেই জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দেশের বিভিন্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ হয়েছে। গত 12 বছরে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের কাজটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, ইন্টারনাল সিকিউরিটির একটা বড় প্রবলেম হচ্ছে পলিটিক্যাল টার্ময়েল। রাজনৈতিক নেতা নেত্রী এবং রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি ম্যাচিওর্ড মাইন্ডসেট রাখতে হবে। তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, খুব সুন্দর করে বোঝাটা খুব প্রয়োজনীয়, যে ওয়ার্ল্ড এক্সিস্টেন্সিয়াল স্টেটাসটা ভারতবর্ষের শুধুমাত্র কেন্দ্র সরকারের কোনো রকম স্টেটাসের কারণে নয়। ওয়ার্ল্ড এক্সিস্টেন্সিয়াল স্টেটাসটা কিন্তু কেন্দ্র সরকার, রাজ্য সরকার, উভয় সরকারের ব্যালেন্সকে কেন্দ্র করে। এই যদি ইন্টার গভর্নমেন্টাল এবং ইন্ট্রা গভর্নমেন্টাল ব্যালেন্সগুলো বজায় থাকে, তাহলে ইন্টারনাল সিকিউরিটি অত্যন্ত সুমধুরভাবে ট্রিট করা যায়। এবং তার জন্য যে বিরাট হাতি ঘোড়া অমুক তমুক কিচ্ছু লাগে না। সেটা লোকাল পুলিশ, স্টেট ইন্টেলিজেন্স, স্টেট এজেন্সিজ, এরা কাজে থাকলেই এসব জিনিসগুলো হয়ে যায়। এটা কোনো বড় খরচরক ব্যাপার না। ইন্টার পলিটিক্যাল ডিফারেন্সেসগুলো মুছে ফেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, দ্য বিগার গোল, ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে হতে পারে যে কেন্দ্রের সরকারে আছে, আমি তার রাজনৈতিক মানসিকতার সাথে অ্যালাইন্ড না। এটা হতে পারে আমি তার রাজনৈতিক মানসিকতার সাথে অ্যালাইন্ড। ইন বোথ দ্য কেসেস এটা শুড নট বি দ্য প্রায়োরিটি, যে আমি অ্যালাইন্ড নই বলে আমি ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে আমি চোখ বন্ধ করে থাকবো, আমি অ্যালাইন্ড নই বলে আমি ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্স দেব না। এটা অত্যন্ত আমি বলবো এক ধরনের মানসিক রোগ। এই মানসিক রোগ থেকে ভারতের রাজনৈতিক পরিকাঠামোকে মুক্তি পাওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্পেশালি নর্থ ইস্টের জন্য কিছু বলবেন? দেখুন, নর্থ ইস্টে আমি ব্যক্তিগতভাবে একটা কনসিডারেবল সময় কাটিয়েছি। আমি জানি নর্থ ইস্টের এন্টায়ার প্রসিডিউরাল যে ডিফারেন্সটা আসছে, তার মূল কারণ নর্থ ইস্টের ডেভেলপমেন্ট, অন গ্রাউন্ড স্টেটাস, আর তাদের যে মানে এজ ওল্ড সোশ্যাল ডিফারেন্সেস। এগুলোর ঊর্ধ্বে গিয়েও আমি একটা কথা বলছি, নর্থ ইস্টের নিজস্ব একটা কালচার আছে, কালচারাল ডেন্সিটি আছে। এই কালচারাল ডেন্সিটিটাকে রেসপেক্ট করে ইন্ডিভিজুয়ালি নর্থ ইস্টার্ন স্টেটসগুলোকে দেখা উচিত। আমরা কোথাও গিয়ে যেন নর্থ ইস্ট বলে একটা বড় সেগমেন্টের মধ্যে একটা আমরা ঘোল পাকিয়ে দিচ্ছি। স্টেট অফ আসাম স্টেট অফ মণিপুরের মতো ভাবে না, স্টেট অফ মণিপুর স্টেট অফ মেঘালয়ের মতো ভাবে না, স্টেট অফ মেঘালয় স্টেট অফ ত্রিপুরার মতো ভাবে না, স্টেট অফ ত্রিপুরা স্টেট অফ নাগাল্যান্ড বা স্টেট অফ অরুণাচলের মতো ভাবে না। এই যে ডিফারেন্স অফ মাইন্ডসেট আছে, এত রকমের
এক্সটার্নাল গভর্নমেন্টের ইন্টারফারেন্স আছে, তাদের জিওগ্রাফিক্যাল এবং টেরেন ওয়াইজ যে লিমিটেশনস আছে, এইগুলোকে মাথায় রেখে পলিসি ড্রাইভ অ্যান্ড পলিসি প্রেজেন্টেশন করতে হবে নর্থ ইস্টে। নর্থ ইস্টে এমন এমন ইউনিট তৈরি করতে হবে যেই ইউনিটগুলো শুধুমাত্র নর্থ ইস্ট ছাড়া কোথাও পোস্টেড হবে না। এবং নর্থ ইস্টে যদি সেটা হয় তবেই নর্থ ইস্টার্ন স্টেটসের যে মানে মানসিকতাটা আছে সেটার সাথে মিশবে। ওরা ভীষণ প্রাদেশিক একটা মানসিকতা ওদের মধ্যে থাকে। তার কারণটা হচ্ছে বাকি দেশের লোকজন তাদেরকে মানে সুন্দর করে যেভাবে নিয়ে নেওয়া উচিত, সেখানে গিয়ে কোথাও একটা গিয়ে চাটুকারিতা করতে যায়, কোথাও একটা গিয়ে নর্থ ইস্ট মানে একটা অত্যন্ত স্পেশাল একটা রিজন বলে ট্রিট করতে যায়। এটা করতে গিয়ে ওদের মধ্যে একটা সেন্স অফ ডিফারেন্স তৈরি করে। দিস শুড বি অ্যাবলিশড। আপনি আজকে দিল্লি গেলেন, আপনাকে যদি বলে কলকাতার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, বাংলার এই জায়গার মানুষ, ওই জায়গার মানুষ, আপনার কোথাও গিয়ে মনে হবে আমিও তো ভারতবাসী। একটা নাগাল্যান্ডে থাকা ছেলে বা মেয়ে, একটা অরুণাচলে থাকা ছেলে বা মেয়ে, বা ওখানে থাকা সংবাদ মাধ্যমের মানুষজন, তারা তো আমাদের পশ্চিমবাংলার মানুষজনের মতনই, তারাও ভারতীয়, আমরাও ভারতীয়। তো সেখানে গিয়ে নর্থ ইস্টার্ন একটা আলাদা ফ্লেভার, নর্থ ইস্টের অমুক স্টেটের একটা আলাদা ফ্লেভার, তমুক স্টেটের একটা আলাদা ফ্লেভার, দিস শুড নট বি দ্য আইডিয়া। আমাদের দেশে আমরা 12 বছরের মোদী সরকারের টাইমে প্রথমে রাজনাথ সিংকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পেয়েছিলাম, এবং তারপর 2019 সালের পর থেকে আমরা পেয়েছি অমিত শাহজিকে। ঘটনা হচ্ছে, এখন আমাদের যে সরকার ক্ষমতায় রয়েছে আফটার 2024 ইলেকশন, জেনারেল ইলেকশনস, সেক্ষেত্রে একটা ডেডলাইন ফিক্স করে দেওয়া হয়েছে আমাদের দেশের লেফট উইং এক্সট্রিমিজমকে এলিমিনেট করার জন্য। আমরা একটা সময় দেখতাম আমাদের নিজেদের পশ্চিমবঙ্গের একদম হার্টল্যান্ডে, জঙ্গলমহলের ভেতরে লেফট উইং এক্সট্রিমিস্টরা ঘুরে বেড়াচ্ছে, মুক্তাঞ্চল, সেইখান থেকে তাদের করিডোর কমতে 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 এখন একটা কি খুব বেশি হলে 2টো জেলার মধ্যে বিষয়টা সীমিত। লেফট উইং এক্সট্রিমিজমকে এলিমিনেট করার জন্য মোদী সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? অসাধারণ। সেখানে ইন্টারনাল ইন্টেলিজেন্স, আপনার এক্সটার্নাল ইন্টেলিজেন্স এবং বিশেষ করে ন্যাশনাল ইন্টেলিজেন্স, এইগুলোর মধ্যে ব্রিজিং করা, ইনফরমেশন ব্রিজিং করা ভীষণ একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া এই ধরনের জিনিসপত্র অ্যাচিভ করার জন্যে। কারণ যেখানে সিভিল ইন্টারফারেন্স আছে সেখানে ইন্টেলিজেন্সের রোলটা সাংঘাতিক। পিন পয়েন্ট অ্যাকিউরেসি দিয়ে তাদের টেরেন বার করা, সেখানে গিয়ে অপারেট করা, এগুলো খুব দরকারি। দ্বিতীয় হচ্ছে, যে কোনো ধরনের এক্সট্রিমিজমের ক্ষেত্রে একটা সোশ্যাল অ্যাঙ্গেল থাকে, যে কোনো রকম এক্সট্রিমিজমের ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল অ্যাঙ্গেল থাকে। এই যে গরিব মানুষ যারা দিনের পর দিন ধরুন খেতে পায় না, তাদেরকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন রকমভাবে সোশ্যাল থ্রেটে কনভার্ট করে দেওয়া বা ট্রিগারে কনভার্ট করে দেওয়া অন এ ভেরি টেকনিক্যাল বোর্ড, এটা কিন্তু কোথাও একটা গিয়ে বন্ধ করার জন্য ডেভেলপমেন্টটা ইজ এ কি। এই ডেভেলপমেন্টটা আসতে গেলে ফেভারেবল গভর্নমেন্টকে আসাটা ভীষণভাবে প্রয়োজনীয়, এবং এটার পিছনে কেন্দ্র সরকারের প্ল্যানিং এবং এটার পিছনে রাজ্যগুলোর সাপোর্ট, এবং সব থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সেস পিন পয়েন্ট অ্যাকিউরেট ওয়ার্ক প্রসেস। এটার জন্যই আজকে এগুলো অ্যাচিভ করা সোজা হয়েছে, সহজ হয়েছে। এটা সহজ পথ নয়। বহু মানে মানুষ যারা সিএপিএফ এর লোকজন, অর্থাৎ মানে আর্মড পুলিশ ফোর্সের লোকজন, তারা প্রাণ হারিয়েছে। সাধারণ স্টেট পুলিশের লোকজন প্রাণ হারিয়েছে, ইন্টেলিজেন্সের লোকজন প্রাণ হারিয়েছেন, প্রচুর লোক মারা গিয়েছে, প্রচুর লোক শহীদ হয়েছেন, প্রচুর বাড়ির অনাথ হয়ে গেছে, প্রচুর বাচ্চারা তাদের পিতাকে দেখতে পায়নি। কিন্তু এন্ড অফ দ্য ডে আজকে যখন এই অ্যাচিভমেন্টটা আমরা করতে পেরেছি, এটার জন্য সাহস লাগে, এটার জন্য শক্তি লাগে, এটার জন্য ভালো লাগা লাগে, এটা তো বটেই, কিন্তু এটাকে মেনটেন করতে আরও বেশি সাহস লাগবে, আরও বেশি শক্তি লাগবে। কারণ এটা কিন্তু রক্তবীজ, এটা আবার ফিরবে। এই ফেরার প্রসেসটাকে আটকানোর জন্যে এই ডেভেলপমেন্টের প্রসেসটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। বিদেশের থেকে যে সমস্ত অনুদান আসে সেই দিকের ব্যাপারেও নজরদারির জন্য কেন্দ্রীয় সরকার আইন আনার চেষ্টা করছে। এই সরকারি প্রচেষ্টাকে, দেশের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারটাকে আরো মজবুত করার দিকে আপনি কি একটা পদক্ষেপ হিসেবে বলবেন?
অফকোর্স পয়সা না দিলে কে লড়াই করবে বলুন? সো পয়সাটা যদি বন্ধ হয়ে যায় তখন অটোমেটিক্যালি পেটে টান পড়বে, তখন অটোমেটিক্যালি যেই ছেলেটা বন্দুক তুলেছিল সেই ছেলেটা অল্টারনেট সোর্স অফ এডুকেশন বা অল্টারনেট সোর্স অফ ইনকামের দিকে যাবে। ফান্ড চেনগুলো যেই মুহূর্তে কেটে যাবে সেই মুহূর্তেই টাকা পাবে না, টাকা না পেলেই এরা তখন রিয়ালিটিটা বুঝবে, রিয়ালিটিটা বুঝলেই এরা ফিরে আসবে। বিকজ এন্ড অফ দ্য ডে কোনো মানুষই যারা নর্মাল সিভিল লাইফ থেকে আসে তারা কেউই ইচ্ছাকৃত বন্দুক তুলে একটা সাধারণ মানুষকে হত্যা করতে চায় না। আমার শেষ প্রশ্ন, ভারতের আশেপাশে যে সমস্ত দেশগুলোকে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে চিনি তার মধ্যে বাংলাদেশ কিছুদিন আগে পর্যন্ত ডিস্টেবিলাইজড ছিল, বাংলাদেশ একটা অস্বস্তি অশান্তি পরিবেশ ছিল, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চেষ্টা করছে। নেপালে একটা সিভিল আনরেস্ট হয়েছিল, সেখান থেকেও নেপাল বেরিয়ে আসার চেষ্টা করছে। তারও কিছুদিন আগে আমরা দেখেছি শ্রীলঙ্কায় গণবিদ্রোহ, সেখান থেকেও শ্রীলঙ্কা বেরিয়ে আসার চেষ্টা করছে। ভারতের একটু যদি আমরা পশ্চিম দিকে দেখি, ইরান এখন যুদ্ধবিধ্বস্ত, একই সঙ্গে আফগানিস্তান পাকিস্তানের মধ্যেও কনফ্লিক্ট চলছে। সব দিক থেকে ভারতের মানে যেটাকে আমরা পাড়া বলতে পারি, গ্রেটার নেবারহুড, দ্যাট ইজ বিইং আ সাবজেক্ট টু ডিস্টারবেন্স, সেই দিক থেকে ভারতের সামরিক শক্তিতে শান দেওয়া এবং আভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করা কতটা প্রয়োজন, এবং এর জন্য আমাদের এক্সিস্টিং যে গভর্নমেন্ট তার কি কি পদক্ষেপ আপনি বিশেষ করে মেনশন করতে চাইবেন? দেখুন, যে কোনো ইনক্লুসিভিটি বা পলিসি ইনক্লুসিভিটি বলুন বা যে কোনো রকমভাবে আপনি বলুন যে যতটা স্বচ্ছভাবে করা সম্ভব ভারতবর্ষ সেই প্র্যাকটিসগুলোকে এনকারেজ করেছে, ট্রু। বাট এটাও একটা ফ্যাক্টর যে আমাদের আশেপাশের যে নেবারহুডে যে ধরনের কঠিন একটা সমস্যা, কঠিন একটা মানে রাজনৈতিক কখনো কখনো টেরান বেসড সমস্যা হয়েছে, সেই টেরান বেসড সমস্যাগুলো তো কোনো না কোনোভাবে আমাদের এফেক্ট করে গেছে, রাজনৈতিকভাবে এফেক্ট করেছে, অরাজনৈতিকভাবে এফেক্ট করেছে, এবং সব থেকে বড় কথা অ্যাজ আ সিভিল সোসাইটি এফেক্ট করে গেছে। এই যে পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে ভারতবর্ষ যে যাচ্ছে, এই যে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, তার অধিকাংশ কারণই হচ্ছে তার নেবারহুড পলিসিতে ভারতবর্ষ দেখেছে যত লিবারালাইজেশন তারা আনতার চেষ্টা করেছিল, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বা নেপালের ক্ষেত্রে, সেখানে একটা ধাক্কা খেয়েছে। কিন্তু এটাও একটা বাস্তব কথা, ধাক্কা থেকে আমরা শিখি, আমরা শিখতে বাধ্য। সেখানে গিয়ে ভারতবর্ষ নিজের পলিসি চেঞ্জ করছে, স্টান্স চেঞ্জ করছে, তার কারণ ভারতবর্ষ বুঝতে পেরেছে এখানে যেমন ইনক্লুসিভিটিটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এখানে টোটালিটেরিয়ান পলিটিক্সটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আমি অ্যাজ এ পাওয়ার যদি গ্রো করতে চাই, আমি একা গ্রো করতে পারবো না, আমাকে গ্রো করতে হবে অ্যাজ আ মানে কমপ্লিট কমিউনিটি। এই কমিউনিটি হিসেবে গ্রো করার জন্য একটা ব্যালেন্স অফ ডিপ্লোমেসিটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা কখনো আপনার পাওয়ার পলিটিক্স দিয়ে হবে, কখনো আপনার ডিফেন্স পলিসির জন্য হবে, আবার কখনো আপনার ফরেন অ্যাফেয়ার্সের বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে হবে। তো এই যে কনসেপ্ট আর এই যে থিয়েট্রিক্স অফ ডেভেলপমেন্ট, এই থিয়েট্রিক্স অফ ডেভেলপমেন্টটা ভারতবর্ষ লাগুয়া করতে শুরু করে দিয়েছে। এই যত তারা এটাকে ইমপ্লিমেন্ট করছে তত আমরা একটা বেটার পজিশনের দিকে নিজেদেরকে ফেলছি, নিজেদেরকে নিয়ে যাচ্ছি, উইচ ইজ এ গুড আইডিয়া। মানে আমার মনে হয় এটাই যে সামগ্রিকতাকে গুরুত্ব দেওয়াটা খুবই প্রয়োজন, এবং সেটাতেই একটা পাওয়ার, একটা নট সো বিগ পাওয়ার আর একটা সুপার পাওয়ারের মধ্যে পার্থক্য আসে। থ্যাংক ইউ।